আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক? বিএনপির এক নেতা, ছাত্রনেতা, ছাত্র নয়, তিনি ছাত্রত্ব শেষ করে এখন যুব দলের সাথে সম্পৃক্ত। তিনি যেটা জানালেন যে ভাই, বেশি কিছু এলোমেলো করবেন না মনের অবস্থা, ব্রেইনের অবস্থা, কারণ আমরা খুব বেশি ভালো নেই। আমি জিজ্ঞেস করলাম, কেন হঠাৎ করে এমন হলো কেন? মাত্র তো ফেব্রুয়ারির 12তে গেল, মার্চ এপ্রিল 2 মাসের কিছু উপরে হয়েছে। এই সময়েই আপনাদের এই অবস্থা হয়ে গেল, কারণটা কি? তিনি বললেন, আসলে বৈশ্বিক একটা চাপ তো আছেই। তেলের বাজারে একটা মহা যজ্ঞ চলছে, যার ফলে তেল নিয়ে তো তেলেস্মাতি হচ্ছে। এটা একটা চাপ আছে। তেলের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বাজার অস্থির হয়ে যাচ্ছে, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এছাড়া যাতায়াত ভাতা বেড়ে গেছে, এরপর বিস্কিট, তারপর বেকারির আইটেম, এগুলোর দাম বেড়ে গেছে। বলা যায় সে সব কিছুতেই একেবারে দাম ঊর্ধ্বমুখী। তো এই অবস্থায় সরকারের উপর চাপ বাড়ছে, সরকার হিমশিম খেয়ে যাচ্ছে কোনটা থেকে কোনটা করবে। এর মধ্যে আবার ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, নদীগুলোতে পানি বেড়ে গেছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে বৃষ্টি গতকাল এবং তার আগের দিনে কিছু হয়েছে, এবং এই বৃষ্টিতে তো আর বন্যা হবার কথা নয়, কিন্তু ভারত যেহেতু পানি ছেড়ে দিয়েছে, সুতরাং বন্যার কিন্তু একটা আশঙ্কা দেখা দিচ্ছে, এবং কিছু জায়গায় মানে যেটা আশা করা যায় তার চেয়ে বেশি পানি হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা চাপ আছে। এছাড়া ওই যে পুরনো বন্দোবস্ত, অর্থাৎ এই বন্দোবস্তটা কারা করে? আপনারা জানেন যে ডিপ স্টেট হচ্ছে যে আসলেই যারা সরকার চালায়, ছায়া সরকার রাষ্ট্র চালায়। আর এই যে মন্ত্রী এমপি দেখছি বা এইরকম জনপ্রতিনিধি দেখছি, এগুলো আসলে অলংকারের মতো। যদিও অলংকারের মতো হবার কথা ছিল না, কিন্তু এখন তো অলংকারই হয়ে গেছে। কারণ ওই যে ডিপ স্টেট আসলে সরকার চালায়, এখানে বাহিনী আছে, বিভিন্ন বাহিনীগুলো আছে, এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, সচিবগণ আছে। এছাড়া স্থানীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যে সরকারি কর্মকর্তারা আছেন, সেটা এসপিডিসি থেকে শুরু করে যারাই আছেন না কেন, এই সব মিলিয়েই কিন্তু এরাই কিন্তু ছায়া সরকার। আসলে এরাই কিন্তু সরকারটিকে চালায়। তো এরাও আর চাচ্ছে না যে কোনোভাবে নতুন কিছু আসুক, কারণ নতুন কিছু আসতে ধরলেই সেখানে নতুন কিছু শর্ত থাকবে, নতুন আইন থাকবে, নতুন অনেক কিছু থাকবে। এই নতুন তারা আর চাইছে না। ফলে এটাও একটা চাপ আছে, কারণ তারেক রহমান যদিও মনে হতে পারে যে জুলাই সনদের পক্ষে হয়তো তারা কাজ করছে না, অথবা জুলাই সনদের যে ব্যাপারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে যারা অনুগ্রহ দেখাচ্ছে, কিন্তু তারপরও তো দেশকে তো সামনে এগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপর এই যে নানা রকমের ভাতার ব্যবস্থা আছে, এগুলো তো এগিয়ে নিতে হবে। এছাড়াও খাল খনন, বৃক্ষরোপণ থেকে শুরু করে আরও কিছু যে প্রতিশ্রুতি ছিল, যে প্রতিশ্রুতিগুলো আসলে তারা নির্বাচনের সময় দিয়েছিল, তো সেই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে মানুষ তো আসলে ভুল বুঝবে। এবং এখন পরিস্থিতি যাই বলি না কেন, কিছুটা হলেও তো পরিবর্তিত হয়েছে। মানুষ তো এখন কথা বলে, এবং আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া এখন খুব বেশি মানুষ কিন্তু ব্যবহার করছে, এবং এখানে কিন্তু মানুষ তাদের মনের কথাগুলো ব্যক্ত করছে। যদিও লিমিটেশন আছে, কিন্তু হাসিনার চেয়ে তো কম আছে। ফলে মানুষ কিন্তু বলছে, যেভাবেই হোক বলছে। তো এই যে সমালোচনাগুলো, এগুলোর জবাব দিতে গেলে সরকারকে তো অবশ্যই কাজ করতে হবে। এখন সরকার যদি কাজ করতে না পারে, সরকার যদি আউটকাম কিছু দেখাতে না পারে, তাহলে তো মুশকিল হয়ে যাবে এই সরকার আসলে টিকে থাকার ক্ষেত্রে। এটা দেখা যাচ্ছে যে এই
যুবদল, এই যুবদলের ছেলেটির কথা শুনে যেটা মনে হচ্ছে যে আসলে সরকার চাপে আছে এবং সরকার হয়তো সংসদে উত্তপ্ত করছে পরিস্থিতি নিজেদের পক্ষে, কিন্তু তারা তো জানে যে কোথায় কোথায় গ্যাপ আছে। এই গ্যাপগুলো যদি দূর করা না যায় তাহলে সরকার তো টলটলায়মান হতেই পারে। আপনারা জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং যখন ওই জুলাই চলছিল, জুলাইয়ের আগের কথা যদি আমরা ধরি, জুলাই বাদ দিলাম, জুলাইয়ের আগে অর্থাৎ জুনের কথা যদি ধরি, 2024 সালের মে জুন, জুলাইয়ে তো আন্দোলন শুরু হয়ে গেল, বিপ্লব শুরু হয়ে গেল, তো মে জুনের কথাও যদি আমি ধরি তাহলে কিছু আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে যেটা জানা গিয়েছিল যে তারা কিন্তু, যদিও তারা কথায় টকশোতে বিভিন্ন জায়গায় তারা কিন্তু খুব জোরসে এবং গলায় খুব জোর রেখে ভোকাল উঁচু করে তারা কিন্তু হাসিনার প্রশংসা করত, উন্নয়নের যে স্তুতি বাক্য সেগুলো বলতো, আরও নানা কিছু। ফলে তাদের কণ্ঠে, বক্তৃতায়, আলোচনায়, টকশোতে কিন্তু তাদেরকে দুর্বল কখনো মনে হয়নি। মনে হয়েছে সরকার তো টিকবে এবং ভালো করেই টিকবে। কিন্তু তাদের সাথে যখন গভীরভাবে মেশা হয়েছে বা কথা হয়েছে যে আসলে সরকারের কি অবস্থা, তখন কিন্তু এই আওয়ামী লীগ যারা করতেন তারা কিন্তু ঠিকই বলেছেন। মানে ব্যক্তিগতভাবে যদি আপনারা কারোর সাথে এরকম যোগাযোগ রাখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু ঠিকই বলেছে যে আসলে আওয়ামী লীগ সরকার খুব চাপে আছে, কারণ নানা ইস্যু আছে যে ইস্যুগুলোতে আমরা আসলে এটার সেটেল করতে পারছি না এবং এটার জন্য জবাবদিহি করতে পারছি না, অথবা এই ইস্যুগুলোতে আমরা আসলে সদুত্তর দিতে পারছি না এবং এটার জন্য যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সেটাও কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। ফলে কি হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা, বাজার মূল্যের যে বিষয়গুলো আছে অর্থাৎ মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর এই যে গুম, খুন, হত্যা, বিরোধী মতকে একেবারেই দমন করা, নির্বাচনে একটি বড় দল অংশ নিল না তারপরও নির্বাচন করে ফেলা এবং বেশ কয়েকটি নির্বাচনে বড় দলের অংশগ্রহণ ছিল না, পাশাপাশি যারাও ছিল তারাও একেবারেই মানে এমনভাবে ছিল ন্যারো অবস্থায়। বলা যায় যে একটা জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা, সব মিলিয়ে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেটাও দেখা যাচ্ছিল। এই বিষয়গুলো কিন্তু তারা তখন বলেছে, অর্থাৎ টকশোতে তারা হয়তো আগুন ঝরিয়েছে দলের পক্ষে, কিন্তু যখন তাদের সাথে একটু ব্যক্তিগতভাবে মেশা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে তখন কিন্তু তারা ঠিকই আসল কথাটি বলে দিয়েছে। তো সেই রকম আসলে এই যুবদলের যে নেতাটি সে কিন্তু সেইভাবে আসলে কথাগুলো বলছিল এবং তিনি এটাও বললেন যে আমাদের এক নেতা তিনি বলেছেন যে বিরোধী দলে যারা আছেন তারা বলেন যে হাসিনাকে তাড়াতে 16 বছর লেগেছে আর এদেরকে তাড়াতে 16 দিন লাগবে। আসলে কথাটা হয়তো খুব বেশি শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটা সত্যি কথাই যে আসলে বিএনপির 2 মাস অর্থাৎ 2.5 মাস হয়েছে মাত্র, এই 2.5 মাসে এই যে অবস্থা, তাতে করে তো সামনে 5 বছরের জন্য আমরা নির্বাচিত হয়ে এসেছি, কিন্তু 5 বছর তো দূরের কথা, 2.5 মাসে যে অবস্থা, তাহলে আমরা এই সময়গুলো পার করব কিভাবে এবং পুরো 5টি বছর ঠিকঠাক মতো ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন আসলে তখন অংশগ্রহণ করব, এরকম একটা পরিস্থিতিতে যেতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। আর বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, সব দিক থেকে কিন্তু খারাপ অবস্থা, ব্যবসা বাণিজ্য সেই দিক থেকে খারাপ অবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী যে আইনশৃঙ্খলার জন্য যে পরিস্থিতিটাকে ঠিক রাখবে বাংলাদেশে সেক্ষেত্রেও কিন্তু নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। আপনারা জানেন যে ঘরে ঢুকে হত্যা হচ্ছে, রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এগুলো কিন্তু বেড়েই চলেছে। ফলে একটি গণতান্ত্রিক সরকার, যেটা বলা যায় যে গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায়, কিন্তু গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এই ধরনের কাজগুলো কিন্তু ঘটছে, যেগুলো আসলে ঘটা দরকার ছিল না অথবা ঘটা উচিত নয়। সেই জন্য বাহিনীগুলো ঠিকঠাক মতো তাদের দায়িত্ব পালন করছে কিনা এই বিষয়গুলোতে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এবং মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন আছে। ফলে এই যে কথাগুলো আসছে এবং এই কথাগুলোর প্রেক্ষিতে আবার বিএনপির এক নেতা বলেছেন যে আমরাই বিরোধী দলকে আমাদের পতনের আগে তাদের পতন ঘটিয়ে দেব। আসলে মানে সরকারি দলের লোকেরাও এখন, দায়িত্বশীল লোকেরাও যে কথাবার্তা ঠিকঠাক মতো বলবেন সেক্ষেত্রেও সমস্যা মনে হচ্ছে, কারণ বিরোধী দল তো আর ক্ষমতায় নেই, তাদের তো ক্ষমতা থেকে সরে যাবার বা তাদেরকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেবার কি আছে, তারা তো ক্ষমতা থেকে দূরেই, তাদের কাছে তো আর ক্ষমতা নেই। তারা হয়তো এমপি হয়েছেন কিন্তু তাদের তো আর হাতে এইরকম ক্ষমতা নেই। সরকারের একটি দল যখন সরকার গঠন করে তখন যে ক্ষমতা থাকে, সেই সরকারে না থাকলে দলটি তখন এমপি হলেও কিন্তু ক্ষমতা অত থাকে না। ফলে কিন্তু আমরা দেখি যে উন্নয়নের ক্ষেত্রেও সরকারি দলের এমপিরা যেভাবে তাদের এলাকায় উন্নয়ন করতে পারেন
সেভাবে কিন্তু বিরোধী দলের এমপি যারা থাকেন তারা কিন্তু উন্নয়ন করতে পারেন না। অর্থাৎ সেখানে বরাদ্দ, সেখানে অ্যালোকেশন, সেখানে সব কিছুই কিন্তু সেখানেও রাজনৈতিক একটা ব্যাপার থাকে এবং রাজনীতিকরণ করা হয়। ফলে দেখা যায় যে উন্নয়ন কিন্তু ঠিকমতো হয় না সরকারি দলের যদি এমপি না হওয়া যায়। আবার এটাও ঠিক যে সরকারি দলের এমপি হলে তারা বরং মারে টাকা পয়সা, তারপরে লুটপাট করে, যে ত্রাণ আসে অথবা যে বরাদ্দ আসে বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার জন্য, সেই বরাদ্দগুলো তারা ঠিকমতো দেয় না, লুটপাট হয়। এবং আমরা এগুলো জানি যে টিন চুরি করে, গম চুরি করে, চাল চুরি করে, আবার বিভিন্ন রকমের প্রকল্পের জন্য টাকা আসে, সেই টাকাগুলো মেরে দেয়। তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নানা রকমের ভাতা আসে। কার্ডগুলো এখন তারেক রহমান কার্ডের ব্যাপারগুলো নিয়ে খুব তিনি গুরুত্ব দিচ্ছেন এবং সেগুলো দিচ্ছেন, বিতরণ করছেন, কিন্তু এই কাজের মধ্যেও দেখা যাবে যে হাজার হাজার কোটি টাকার হয়তো দুর্নীতি ঢুকে যাবে। ফলে দেখা যাচ্ছে যে এই যে একটা ব্যাপার, এই অবস্থায় কেউ যখন বলে যে তারা অর্থাৎ বিরোধী দলের লোকেরা আমাদের কি পতন ঘটাবে, আমরা এই বিরোধী দলের লোকেদের পতন ঘটাবো, তাহলে এটা বোঝা যায় যে আসলে এই মুহূর্তে মাথাও আসলে ঠিক নেই। আপনারা জানেন যে সংসদে ওই ফজলুর রহমান তিনি কিন্তু ওই জামায়াতে ইসলামের আমিরকে তিনি কিন্তু নানাভাবে ব্যক্তিগতভাবে কিন্তু আক্রমণ করেছেন। এক হচ্ছে যে রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, এগুলো তো বলেছেনই, পাশাপাশি তিনি বলেছেন যে তার ভ্রু সাদা হয়ে গেছে বা চুল সাদা হয়ে গেছে, এই ধরনের ইঙ্গিতও কিন্তু করেছেন। তো কেউ কেউ বলেছেন যে আমিরে জামাত অর্থাৎ শফিকুর রহমানের যে বয়স যদি ওই ফজলুর রহমানের ভাষ্যে যদি 68 হয় আর ফজলুর রহমানের যদি 78 হয়, তাহলে 68 বছর বয়সে তার দাড়ি, চুল এবং ভ্রু পেকে গেল, আর ফজলুর রহমানের কি পাকেনি? ফজলুর রহমানের তো আরও বেশি পেকে যাওয়ার কথা, তিনি তো কালার দিয়ে রাখেন, কলপ দেন চুলে সব জায়গায়, ফলে তার সেগুলো কালো কুচকুচে লাগছে। কিন্তু আমিরে জামাত তো আর কলপ দেয়নি বা রং করেনি, ফলে তারগুলো তো সাদা দেখা যাবেই। আরেকটা হচ্ছে যে এমন যদি হয় যে না, ফজলুর রহমান দাবি করলেন যে না তার চুলগুলো আসলে কালো এখনও আছে, এখনও তিনি যুবক, তাহলে এটা ওই যে সপ্তম অষ্টম আশ্চর্যের কথা আমরা শুনি, তাহলে এটা কততম আশ্চর্যের ঘটনা যে 78 বছর বয়সেও চুল দাড়ি পাকে না, ভ্রু পাকে না, মোচ পাকে না, কালো কুচকুচে থাকে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে। আসলে 40 বছর বয়স থেকেই তো চুল দাড়ি পাকা শুরু করে এবং 50, 55, 60-এ গিয়ে একদম পরিপূর্ণভাবে কিন্তু চুল দাড়ি ভ্রু এগুলো কিন্তু পেকে যায়। ফলে আমিরে জামাতের যেটা অবস্থা, মানে মুখমণ্ডল শারীরিক দিক থেকে তার চুলগুলো পেকে গেছে, এটা তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তিনি স্বাভাবিক জিনিসটাকেই সামনে রেখেছেন, তিনি কোনো ভনিতার আশ্রয় নেননি এবং তিনি কোনো লেবাস এখানে গ্রহণ করেননি। কিন্তু এই যে ফজলুর রহমান তিনি কিন্তু লেবাস গ্রহণ করেছেন, চুলগুলোকে কালো করেছেন, যুবক থাকার চেষ্টা করেছেন। তো যাই হোক, অর্থাৎ একজনকে যখন আপনি ছোট করবেন, ছোট করতে গেলে তাকে তো আপনার একটা ফ্যাক্ট দিয়ে ছোট করতে হবে, মানে বাস্তবতার নিরিখে তো ছোট করতে হবে। দেখা গেল যে এখানে বিশ্লেষণ করলে আমিরে জামায়াতই ঠিক আছেন, তিনি কোনো লেবাস ধরেননি, তিনি প্রকৃত তার চিত্রটি তিনি সামনে পেশ করে আছেন। অথচ ফজলুর রহমান চুলে রং করে তিনিই কিন্তু লেবাস ধরে আছেন, অথচ তিনি ন্যায়ের কথা বলছেন, তিনি আবার বলার চেষ্টা করছেন যে তিনি একমাত্র বীর, তিনি ছাড়া আর কেউ বীর নেই। তো যাই হোক, আন্দালিব রহমান পার্থ তিনিও মানে তার ছাত্র জীবনের তিনি যে বিতার্কিক ছিলেন সেই ব্যাপারটি দেখাতে যে তিনি এমন অঙ্গভঙ্গি করেন মনে হয় যে তিনিই বেশি বোঝেন আর কেউ বোঝে না। ফলে তার যে কথাগুলোর সেই কথাগুলোরও কিন্তু উত্তর দিয়েছেন সেই আমিরে জামাত। এবং তিনি যখন বলছিলেন যে কখন বললাম আমি যে 16 বছরে ওই হাসিনার পতন হয়েছে 16 বছর পর, তার পতনের জন্য লেগেছে 16টি বছর, আর বিএনপির পতনের জন্য লাগবে 16 দিন। তো এই কথা যখন উনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন এই আন্দালিব রহমান পার্থ তিনি আবার বললেন যে না, আমি আসলে এনসিপির এক নেতার কথা বলার চেষ্টা করেছি এবং 11 দলীয় জোট যেহেতু, এই জোটের যেহেতু প্রধান ডাক্তার শফিকুর রহমান, সুতরাং আমি সেইভাবে বলেছি। তাহলে দেখেন, অর্থাৎ মাথা কতটা বিকৃতির দিকে গেলে তারা যে একটা কথা ঠিকঠাক মতো তথ্য সূত্র দিয়ে বলবে, সেক্ষেত্রেও দেখা গেল যে নানা রকমের এখানে কিন্তু ধোঁয়াশা কুয়াশা বা নানা রকমের হিডেন কিছু ব্যাপার আছে যেগুলো ক্লিয়ার না। তো ক্লিয়ার না এবং যা কিছু ঠিকঠাক তা না, একটা ওয়েগ অথবা ওভারঅল একটা কথা ছেড়ে দিলাম, সেটা তো ঠিক। আপনি যখন কাউকে ইন্ডিকেট করবেন তখন তো তার বিষয়টি স্পেসিফিক করবেন। সেই জন্য ওই ডাক্তার শফিকুর রহমান কিন্তু বারবার বলছিলেন যে আপনি স্পেসিফিক করবেন, স্পেসিফিক না করে আপনি ওভারঅল ছেড়ে দিলেন যে এই কথাটি ডাক্তার
শফিকুর রহমান বলেছেন বা তার পক্ষ থেকে এসেছে, সেটা তো নয়। তো যাই হোক, এরকম নানা অসঙ্গতিমূলক কথাবার্তা যেটা আমরা এই সরকারে যে দলটি আছে সেই দলটির কাছ থেকে শুনছি, এবং এই শোনার প্রেক্ষিতে যেটা বোঝা যায় যে আসলে একটু টালমাটাল হয়ে আছে। টালমাটাল না হলে তাহলে এই ধরনের একটু বিকারগ্রস্ত কথা, একটু মাথা ঠিক নেই, ব্রেন ঠিক মতো কাজ করছে না, এই টাইপের কথা কেন হবে? আশা করছি যে সরকারি দল বিষয়গুলোকে বুঝে শুনে আরও সুন্দরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করবে এবং তাদের কথাগুলো হবে আরও ওজনদার। অর্থাৎ বিরোধী দলের লোকেরা হয়তো আবেগে বা প্রতিবাদ জানাতে গিয়ে নানা রকমের কথা বলতে পারেন, কিন্তু সরকার দলের লোকেরা কিন্তু আরও ধীর স্থির হয়ে, যেহেতু তারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, তারা কিন্তু বিষয়গুলো অফিসিয়ালভাবে বলবেন বা খুব পোলাইটলি বলবেন, চমৎকারভাবে বলবেন। তাহলে কিন্তু একটি রাষ্ট্র যে একটি দলের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সেই দলটির যে মাথা ঠিক আছে, সেই দলটির যে বোধ জ্ঞান ঠিক আছে, সেই দলটি যে ধীর স্থির আছে এবং ধীর স্থির থাকলে যে সেই দল একটি ভালো রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে পারবে ভালো করে, সেটা কিন্তু বোঝা যাবে। না হলে কিন্তু জনগণ বুঝবে যে বিরোধী দলে যারা আছেন তারাই তো বেশ ওজনদার কথা বলেন, তারাই ভদ্রচিত, তারাই নম্র, তারাই তো খুব অয়েল ডেকোরেটেড, আর যারা সরকারে আছেন তারা তো একেবারে উল্টাপাল্টা হয়ে গেছেন। তো এই বার্তা কিন্তু জনগণকে দেয়া হচ্ছে এবং জনগণ যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে যে এরকম একটি এলোমেলো অবস্থায় আসলে একটি দল সরকার কিভাবে ভালো মতো চালাবে। আমরা আশা করব যে এই বিষয়গুলো খেয়াল করে সরকার এখনই তার স্টিয়ারিংটি শক্তভাবে ধরবে এবং শক্তভাবে, এখনও সময় আছে, মাত্র 2.5 মাস হয়েছে, সুতরাং শক্তভাবে ধরে এগিয়ে যাবে, বাংলাদেশটাকে সত্যিকার অর্থে একটি সোনার বাংলায় পরিণত করবে।